হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং কেমিস্ট্রি ক্লাস। সো জিওসি লেকচার 9-এ যে টপিকটা নিয়ে কথা বলবো আমরা সেটা হলো ব্রেডস রুল। আর এই ব্রেডস রুলের অ্যাপ্লিকেশন কিন্তু জিওসির অনেক জায়গায় দেখতে পারবো। তো এই ব্রেডস রুল কাকে বলে, ব্রেডস রুলের অ্যাপ্লিকেশন কি, সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান শিখবো। সো স্টার্ট করছি জিওসি লেকচার 9 ব্রেডস রুল। সো ব্রেডস রুল পড়ার আগে প্রথমেই আমরা এই কোয়েশ্চেনটা ডিল করি। এই কোয়েশ্চেনে দেখতে পাচ্ছি হুইচ অ্যালকিন ইজ মোর স্টেবল। এখানে দুটো অ্যালকিন দেওয়া আছে, কম্পাউন্ড 1 অ্যান্ড কম্পাউন্ড 2, দুটোই কিন্তু অ্যালকিন। এই অ্যালকিনের স্টেবিলিটি অর্ডার বার করতে দিয়েছে যে কোনটা কার থেকে বেশি স্টেবল। সো যখন এই অ্যালকিনের স্টেবিলিটি অর্ডার বার করতে দেয় তো তখন প্রথমেই আমাদের যেটা খেয়াল আছে হাইপার কনজুগেশন। এই হাইপার কনজুগেশনের মাধ্যমে কিন্তু অ্যালকিনের স্টেবিলিটি বাড়ে। আর হাইপার কনজুগেশন মানে হাইপার কনজুগেশনের কথা যখন প্রথমে খেয়াল আসবে তখন সেখানে আমার আলফা হাইড্রোজেন, মানে ইন শর্ট আমরা বলতে পারি ফার্স্ট অফ অল আমাদের আলফা হাইড্রোজেন ক্যালকুলেট করতে হবে। যার আলফা হাইড্রোজেন হবে তত তার হাইপার কনজুগেবল স্ট্রাকচার, যার যত বেশি হাইপার কনজুগেশন স্ট্রাকচার তার তত বেশি স্টেবিলিটি। অ্যালকিন দেখেই প্রথমে আমাদের মাথায় যেটা স্ট্রাইক করবে নাম্বার অফ আলফা হাইড্রোজেন বার করা। তো আলফা হাইড্রোজেন বার করার জন্য আলফা কার্বনটাকে বার করতে হবে। আমরা জানি ফাংশনাল গ্রুপের পাশের কার্বন হচ্ছে আলফা, তাহলে এইটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। এখানে অ্যালকিনটাই হচ্ছে মেন ফাংশন, আমরা এটা অ্যালকিন দিয়ে আইডেন্টিফাই করছি। তাহলে এইখানে ফাংশনাল গ্রুপের পাশের কার্বন, তাহলে ফাংশনাল গ্রুপের পাশের কার্বন কোনটা? এইটা একটা পাশের কার্বন আর এইটা একটা পাশের কার্বন। তাহলে ফাংশনাল গ্রুপের পাশে কিন্তু দুটো কার্বন আছে। তাহলে যেহেতু ফাংশনাল গ্রুপের পাশে দুটো কার্বন আছে তাহলে কিন্তু বেসিক্যালি দুটো আলফা। এইবার তোমার এই দুটো আলফাতে কটা আমার হাইড্রোজেন অ্যাটাচ? এইখানে যদি দেখি এখানে অলরেডি 3টে বন্ড হয়ে গেছে, তাহলে এখানে বেসিক্যালি আর একটা হাইড্রোজেন আছে। তাহলে এইখানে একটা, আর এইখানেও দেখো 3টে বন্ড হয়ে গেছে এই কার্বনে, তাহলে এইখানেও বেসিক্যালি একটা। তাহলে এইখানে তোমার হাতে অ্যাকচুয়ালি দুটো আলফা হাইড্রোজেন আছে। তাহলে এইখানে তোমার এই কম্পাউন্ডের ক্ষেত্রে দুটো আলফা হাইড্রোজেন। প্যারালালি যদি আমি এইখানে ভাবি এই অ্যালকিনটায়, এই অ্যালকিনে কিন্তু দেখতে পাচ্ছি মোর সাবস্টিটিউশন। ঠিক আছে, মোর সাবস্টিটিউশন যখন দেখলাম এখানে কিন্তু আলফা নাম্বার অফ আলফা কার্বন বেড়েছে। এইখানে আলফা কার্বনগুলো যদি মার্ক করি, এইটা একটা আলফা কার্বন, আমার এইখানে একটা আলফা কার্বন আর এইটা একটা আলফা কার্বন, সব কটাই কিন্তু মিথিলিন কার্বন CH2। এই দেখো সি আর দুটো বন্ড আছে মানে দুটো এইচও আছে, তার মানে CH2। এই মিথিলিন কার্বন তার মানে 3টে মিথিলিন কার্বন, মানে 3টে আমার H2 তার মানে টোটাল 6টা আলফা হাইড্রোজেন, 6টা আলফা হাইড্রোজেন ইন 3 আলফা কার্বন। আর এইখানে দুটো আলফা হাইড্রোজেন। তাহলে আমি যদি সামারাইজ করি, যে সামারাইজ করলে দেখবো এখানে দুটো আলফা হাইড্রোজেন আছে আর এখানে 6টা আলফা হাইড্রোজেন আছে। তাহলে দেখে তোমার মানে অ্যাট এ ইনস্ট্যান্ট দেখে তোমার কি মনে হচ্ছে কোনটা বেশি স্টেবল? আমরা যেহেতু জানি অ্যালকিনের স্টেবিলিটি হাইপার কনজুগেশন দিয়ে অলরেডি হচ্ছে ডিসাইড করে, তাহলে আমরা কি বলবো এই দুটো আর 6টার মধ্যে 6টা আমার বেশি, 6টা আলফা হাইড্রোজেন বেশি যেখানে আছে সেখানে আমার হাইপার কনজুগেশন বেশি হবে। সো যেহেতু কম্পাউন্ড 2তে আমার 6টা আলফা হাইড্রোজেন, সেখানে আমাদের এক্সপেকটেশন এরকম থাকে যে কম্পাউন্ড 2-এ তাহলে বেশি নাম্বার অফ হাইপার কনজুগেশন, তাহলে যত বেশি নাম্বার হাইপার কনজুগেশন তত বেশি নাম্বার অফ স্টেবিলিটি। তাহলে আজকে আমার এক্সপেকটেশন কি? কম্পাউন্ড 2 শুড বি মোর স্টেবল দ্যান দ্যাট অফ কম্পাউন্ড 1। কিন্তু সবসময় এক্সপেকটেশন যা থাকে সেটা কিন্তু রিয়েলিটি তা বলে না। রিয়েলিটি বলছে যে কম্পাউন্ড 1 অ্যাকচুয়ালি মোর স্টেবল। এইবারই গন্ডগোলটা হলো। তাহলে কম্পাউন্ড 1 মোর স্টেবল এটা রিয়েলিটি বলছে, কিন্তু আমরা এতদিন যা পড়ে এসেছি সেখানে জানি যে কম্পাউন্ড 2 ইজ মোর স্টেবল। কেন? হাইপার কনজুগেশন তোমাকে তাই বলছে। তাহলে আমার কোথাও একটা কিছু আমার গন্ডগোল হচ্ছে, তাহলে আমার কিন্তু আরও একটা কিছু এক্সট্রা জানা দরকার। তাহলে এই অ্যান্সারটা করতে গেলে, এই রিয়েলিটির কারণ খুঁজতে গেলে কিন্তু আমাদের আরও বেশি কিছু জানার দরকার ছিল। তাহলে হাইপার কনজুগেশন কিন্তু এইখানে কিন্তু পুরোপুরি ইনফরমেশন দিতে পারছে না। তাহলে আমরা যেটা রিয়েলিটিতে দেখছি, তাহলে সেই রিয়েলিটিটাকে আমরা এবার জানার চেষ্টা করব যে কেন আমার কম্পাউন্ড 1 ইজ মোর স্টেবল হলো কম্পাউন্ড 2 এর ক্ষেত্রে। তাহলে কম্পাউন্ড 2-তে এমন কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমরা আগে শিখিনি, এখন শিখবো, যে যার জন্য কিন্তু কম্পাউন্ড 2 এর স্টেবিলিটি একটু কমে গেল। তাহলে আমরা এখন দেখবো কম্পাউন্ড 2 এর স্টেবিলিটি কেন কমলো, আর সেখান থেকে কিন্তু ব্রেডস রুলের অরিজিনেশন। সো এখানে যে ফটোটা দেখছি ইনি হচ্ছে জুলিয়াস ব্রেড। এনার নামেই কিন্তু এসছে রুলটা ব্রেডস রুল। তার মানে আমরা 1 বাই 1 একদম হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট থেকে শুরু করি। তো ইনি হচ্ছে জুলিয়াস ব্রেড, ইনি একজন জার্মান অর্গানিক কেমিস্ট। তো এই জার্মান অর্গানিক কেমিস্ট 1924-এ ফার্স্ট প্রপোজ করে এরকম ব্রেডস রুল। এখন আমরা দেখবো এই ব্রেডস রুলটা কি। এতক্ষণ ধরে বলছি ব্রেডস রুল ব্রেডস রুল, এখন কিন্তু সেই সময় এসছে যেখানে আমরা দেখবো হোয়াট ইজ ব্রেডস রুল। এই ব্রেডস রুলটা অ্যাকচুয়ালি কি? সো ব্রেডস রুল বলছে দ্য রুল states that double bond formation cannot be occurred at the bridgehead position of a bridge ring system unless the rings are large enough টা কত? at least 8 কার্বন। তার মানে আমরা বুঝতে পারছি যে এইখানে বলছে যে ব্রিজ হেড পজিশনে কিন্তু ডবল বন্ড ফর্মেশনটা একেবারেই স্টেবল না।
যতক্ষণ না রিং সাইজ লার্জ হচ্ছে, তার মানে সেই 8 মেম্বার 9 মেম্বার যদি রিং হয় তাহলে কিন্তু আমার ফ্লেক্সিবিলিটি থাকে, সেখানে স্টেবল। কিন্তু যদি স্মল মেম্বার রিং হয়, লেস দ্যান 8 হয়, সেখানে কিন্তু ডবল বন্ড কিন্তু অ্যাট ব্রিজ হেড পজিশন কিন্তু একদমই আনস্টেবল। তো আমরা এখনই দেখবো ব্রিজ রিং সিস্টেমটা কি, কোন কোন কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা বলবো সেটা হচ্ছে ব্রিজ রিং সিস্টেম। সো চলো লেটস সি যে আমরা ব্রিজ রিং সিস্টেমটা নিয়ে একটু কথা বলে নিই। তো আমরা এখন কিছু ব্রিজিং রিং সিস্টেম নিয়ে কথা বলবো। দেখো ফার্স্ট এক্সাম্পলটা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে নরবোরেন। আর এই নরবোরেনে যদি একটু ভালো করে তাকাই, এই দুটো কার্বন কিন্তু ব্রিজ হেড কার্বন, কারণ এদের দুজনকে ব্রিজ করেছে এই কার্বনটা, তার মানে এই দুটো কার্বন হচ্ছে ব্রিজ হেড সেন্টার। তাহলে আজকে আমার কিন্তু এখানে দুটো রিং তৈরি হয়েছে। তারপরে এই পাশটা দিয়ে যদি ভাবি এটা একটা রিং, আবার এই দিকটা হচ্ছে এটা একটা রিং, তার মানে দুটো রিং অ্যাকচুয়ালি ফর্ম হয়েছে, ঠিক আছে। তাহলে এই ব্রিজ হওয়ার জন্য কিন্তু বেসিক্যালি দুটো রিংস আর ফর্মড, তাহলে টু রিংস আর ফর্ম ডিউ টু দ্য ফর্মেশন অফ দিস কাইন্ড অফ ব্রিজ। তাহলে এইটার যদি আইইউপিএসি নমেনক্লেচার এখন করি, তাহলে আইইউপিএসি নমেনক্লেচারে আমাদের প্রথম যেটা দিয়ে শুরু করতে হবে সেটা হলো বাইসাইক্লো, কারণ আমরা দুটো দেখতে পাচ্ছি যে দুটো সাইক্লিক রিং তৈরি হয়েছে। আর যেটা পরে থাকবে দেখবো 2-2-1, ঠিক আছে, 2.2.1। তাহলে এইখানে প্রথমে 2 ইন্ডিকেট করছে, এই সাইডটা যদি ভাবি এখানে দুটো কার্বন, আবার এই 2টা এখানে দুটো কার্বন, লাস্টে কি এরকম ব্রিজ যেটা দিয়ে হয়েছে সেটা দিয়ে কিন্তু লাস্টে শেষ হবে। এখানে ব্রিজ যেটা দিয়ে হয়েছে সেখানে কিন্তু একটা কার্বন দিয়ে ব্রিজ হয়েছে, তাহলে এইখানে কিন্তু 1 থাকবে। তাহলে আমরা শুধুমাত্র কনসিডার করব এই কটা কার্বন দিয়ে, এক্সক্লুডিং এই ব্রিজ হেড। তার মানে কিন্তু আইইউপিএসি নমেনক্লেচারে কখনো কিন্তু আমাদের ব্রিজ হেড সেন্টারটা কনসিডার করি না আমরা। তাহলে এইটার নমেনক্লেচার হবে বাইসাইক্লো 2-2-1। আর টোটাল নাম্বার অফ কার্বন যদি দেখি, টোটাল নাম্বার অফ কার্বন এটা তো 6টা কার্বন ছিলই, প্লাস এই যে একটা কার্বন, তাহলে টোটালে কিন্তু সব কটা কার্বনকে ইনক্লুড করতে হবে। তাহলে কিন্তু এটা হেপটেন। হেপটেন কেন, এন কেন, মানে অ্যালকেন বোঝাচ্ছে কোনো রকমের কিন্তু ডবল বন্ড কিন্তু নেই। তার মানে আমার পুরো নামটা হলো বাইসাইক্লো 2-2-1 হেপটেন। এইবার আমরা দেখব আরেক টাইপের সিস্টেম। এইখানে দেখতে পাচ্ছি এইখানেও কিন্তু আমার দুটো রিং তৈরি হয়েছে, এই দিকে একটা, লেফট হ্যান্ড সাইডে একটা, রাইট হ্যান্ড সাইডে একটা। এইবার আমার কথা হলো যে আমি নোমেনক্লেচার কি করে লিখবো, তাহলে আবার কিন্তু বাইসাইক্লো যেমন করে উপরটা দেখেছিলাম তেমনই কিন্তু এখানেও হবে বাইসাইক্লো। এইবার যদি আমার কার্বন কাউন্ট করতে হয়, আমার এই ব্র্যাকেটে কার্বনটা লিখবো কি, এইখানে দুটো কার্বন 2, এখানে দুটো কার্বন 2, আর লাস্টে বলেছিলাম সেই ব্রিজ কার্বনগুলো। তাহলে ব্রিজে কটা আছে, দুটো, আগেরটায় ব্রিজে একটা ছিল, আজকে কিন্তু ব্রিজে দুটো। তাহলে বাইসাইক্লো 2-2-2। আর টোটাল আমার কার্বন কাউন্ট যদি করি, টোটাল এখানে তো 6টা হয়েছিল, এখানে 2, 4, এইটাও তখন কাউন্ট করতে হবে, ব্রিজ হেড 6, আর এই দুটো টোটাল 8। তার মানে এই দুটো এক্সাম্পল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ব্রিজ রিং সিস্টেম অ্যাকচুয়ালি কি, ব্রিজ হেড কার্বন কি। তাহলে এই কটা কনসেপ্ট কিন্তু বেসিক কনসেপ্ট, যেটা জানলে কিন্তু আমরা সামনের স্লাইডগুলো ইজিলি কিন্তু কভার করতে পারবো। সো এই স্লাইডে আমরা ডিফারেন্ট পসিবল আইসোমার অফ নরবোরেন শিখবো। আমরা স্টার্ট করছি একদম ভেরি বেসিক থেকে। এই দেখো এইটা হচ্ছে ফার্স্ট আইসোমার, যেখানে আমরা এটাকে আমি মার্ক করে দিলাম 1, এটা 2। এখানে দেখতে পাচ্ছি ডবল বন্ড ইজ প্রেজেন্ট বিটুইন কার্বন নাম্বার 1 এন্ড কার্বন নাম্বার 2। আর এইবার যদি আমি পসিবল আইসোমার ভাবি, তাহলে পসিবল আইসোমার কি হতে পারে, দেখো পসিবল আইসোমার হচ্ছে এটা 2 আর এটা যদি 3 হয়, তাহলে একটা বন্ড 2 আর 3 এর মধ্যেও থাকতে পারে। তাহলে এই দেখতে পাচ্ছি এটা 2 আর 3 এর মধ্যে ডবল বন্ড হয়েছে। আর আরেকটা পসিবিলিটি কি, এটা 3 আর এটা যদি 4 হয়, তাহলে 3 আর 4 এর মধ্যেও আমার ডবল বন্ডটা হতে পারে। তাহলে এই হলো ডিফারেন্ট পসিবল আইসোমার অফ নরবোরেন। এর মধ্যে দেখতে পাচ্ছি আইসোমার 1টা স্টেবল, আর আইসোমার 2 আর 3টা হচ্ছে আনস্টেবল, বা এরা হচ্ছে ফরবিডেন আইসোমার্স। তাহলে আমরা দেখছি এই যে আইসোমার 1, এই আইসোমার 1 এ কিন্তু হাইব্রিডেশনটা, এই যে ব্রিজ হেড কার্বনের হাইব্রিডেশন হলো sp3। হাউএভার ইন আইসোমার 2 আর বা আইসোমার 3 সেটাও ভাবতে পারি, ইন আইসোমার 2 দেখতে পাচ্ছি কার্বনটা কিন্তু sp2। তাহলে এইখানে চেঞ্জ অফ হাইব্রিডেশন আসছে, তাহলে হাইব্রিডেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবার চেঞ্জ হলে তার সমস্যা কি, আমরা 1 বাই 1 ডিসকাস করছি। এইখানে কিন্তু সিস্টেমটা যেমন ছিল, এটা কিন্তু একটা কার্বনটা কিন্তু এটা নন প্ল্যানার ফর্মে ছিল। এখানে কিন্তু এই দুটো কার্বন, এইটা কিন্তু আমার বেসিক্যালি প্লেনে আছে, এই ওপরের দিকে যেটা আছে ওপরের দিকে উঠে আছে, আর এইখানে হাইড্রোজেনটা কিন্তু নিচের দিকে। এখানে যদি হাইড্রোজেন ভাবি, তাহলে হাইড্রোজেনটা কিন্তু নিচের দিকে আছে। তাহলে বেসিক্যালি আমার এইটা কিন্তু আউট অফ প্লেনে আছে। তাহলে এইটা যদি আউট অফ প্লেনে থাকে তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছিল না, কারণ আমরা জানি নর্মাল টেট্রাহেড্রালেও কিন্তু আমার নন প্ল্যানার সিস্টেম যখন আমার কার্বনটা sp3 থাকে। কিন্তু আজকে যদি আমি এই সিস্টেমটা ভাবি, এইখানে কিন্তু ডবল বন্ডের জন্য এই কার্বনটা sp2 হয়ে গেছে, আর sp2 হলে তো ওকে প্ল্যানারিটি অ্যাডপ্ট করতে হয়, কারণ sp2 কিন্তু
আইডিয়াল অ্যাঙ্গেল 120, তাহলে sp2 এর আইডিয়াল অ্যাঙ্গেল হলো 120। তার মানে sp2 যখন অ্যাডপ্ট করলো তাহলে ও চাইছে ইন প্লেনে আসতে, তাহলে ও যখন প্লেনে আসতে চাইবে একে নিয়ে শুদ্ধ আসতে চাইবে, কারণ এর সাথেও তো কানেক্টেড এটা, তাহলে একে নিয়ে শুধু আসতে চাইবে। তাহলে এই যে বন্ডটা এটা তো সামনের দিকে এগিয়েছিল, পুরো আইসোমারটার দিকে তাকায় সামনের দিকে এগিয়েছিল, কিন্তু আজকে এইখানে কিন্তু যখন sp2 হয়ে গেল তখন এই যে বন্ডটা কিন্তু ইন প্লেনে আসার জন্য ব্যস্ত, ফোর্স একটা এক্সপিরিয়েন্স করবে টু লাই ইন প্লেন, তাহলে প্লেনে আসার জন্য কিন্তু ভীষণ ফোর্স এক্সপিরিয়েন্স করবে। তাই এই ফোর্সটার জন্য ভীষণ রকম একটা স্ট্রেন তৈরি হবে মলিকিউলে, তাহলে এই স্ট্রেনের জন্য কিন্তু সিস্টেমটা অনেকটা আনস্টেবল হয়ে যাবে। ঠিক আছে, এটা যাতে খেয়াল থাকে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে স্ট্রেন তৈরি হলো এই স্ট্রেনের জন্য কিন্তু পুরো সিস্টেমটা কিন্তু আনস্টেবল হয়ে গেল। আমরা যদি আরও ভালো করে মনে করি, দেখো এইখানে তো জার্ডিং ছিল, কিন্তু তারপরে যদি আমি একটা ইমাজিনারি লাইন যদি ড্র করি তাহলে এইটা দেখতে পাচ্ছি একটা আমার 3 মেম্বার সাইক্লিক রিং তৈরি হয়েছে, আর এইখানে কিন্তু অ্যাঙ্গেল কিন্তু 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি মানে আমার এইখানে কিন্তু অ্যাঙ্গেল স্ট্রেন কিন্তু অলমোস্ট 60, কারণ আমার sp2 তে আইডিয়াল অ্যাঙ্গেল 120, আর এইখানে তো অ্যাঙ্গেল 3 মেম্বার সাইক্লিক রিং তো 60 ডিগ্রি, তাই এইখানে কিন্তু হিউজ অ্যাঙ্গেল স্ট্রেন প্রডিউস হচ্ছে। তাহলে এরকম হিউজ অ্যাঙ্গেল স্ট্রেন প্রডিউস হচ্ছে, আমার এই বন্ডটা প্লেনে আসতে চাইছে, তো মলিকিউলে এরকম অ্যাঙ্গেল স্ট্রেন হলে কিন্তু আনস্টেবল হয়ে যায়। তার মানে আইসোমার 1 এর তুলনায় কিন্তু আইসোমার 2টা আনস্টেবল, বুঝতেই পাচ্ছি। আবার যদি এইটাও দেখি, আমি এইখানেও দেখতে পাচ্ছি এই কার্বনটা sp2, আবার এই কার্বনটাও sp2, তাহলে এইখানে কিন্তু sp2 হলে কিন্তু আমার আবার এইটা কিন্তু ইন প্লেনে আসতে চাইবে, এরকম প্লেনে আসতে চাইলেই কিন্তু আমার যে সমস্যাটা হবে হিউজ অ্যাঙ্গেল স্ট্রেন, আর এই হিউজ অ্যাঙ্গেল স্ট্রেনের জন্যই কিন্তু আমার এখানে সিস্টেমটা আনস্টেবল হয়ে যাবে। তাহলে আইসোমার 1, 2, 3 এর মধ্যে 1টা কিন্তু ফরবিডেন না, 2 আর 3 কিন্তু ফরবিডেন। তাহলে যদি আমরা আরেকটু ভালো করে যদি এটাকে সামারাইজ করি তাহলে আমরা দেখতে পারবো যে 1টা কিন্তু আমরা বেসিক্যালি অ্যালাউড বলছি, আর 2 আর 3 কিন্তু ফরবিডেন। আর এই রিজনটাই কিন্তু ব্রেডস রুল, কারণ আমরা ব্রেডস রুলে দেখেছিলাম ডবল বন্ড ফর্মেশন কিন্তু হয় না অ্যাট দ্য ব্রিজহেড কার্বন, আর আজকে এখন আমরা শিখলাম কেন হয় না। যদি ডবল বন্ড ফর্মেশন হতো তাহলে কিন্তু সেখানে হিউজ অ্যাঙ্গেল স্ট্রেন ডেভেলপ করতো, সেই অ্যাঙ্গেল স্ট্রেনকে বাঁচানোর জন্যই কিন্তু এখানে ডবল বন্ড ফর্মেশন হয় না। আর ডবল বন্ড ফর্মেশন হয় না মানেই কিন্তু এইখানে আমরা ডবল বন্ড যখনই দেখবো এরকম ব্রিজহেড পজিশনে আছে তখন কিন্তু সেই আইসোমারগুলোকে আমরা আনস্টেবল ভাববো, আর সেইগুলোর কিন্তু গুরুত্ব আমরা মিনিমাম দেবো। ঠিক আছে, এটা আশা করি ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে দেখো যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম আজকের টপিকটা, এই দুটো আমরা কম্পেয়ার করতে বলেছিলাম, এই দুটো অ্যালকেন। তখন আমরা বেসিক্যালি বলেছিলাম যে হাইপার কনজুগেশন দিয়ে আমরা প্রথমে ভাবি, হাইপার কনজুগেশন দিয়ে ভাবলে এইখানে দেখো মনে হচ্ছিল যে এটা 2 আলফা হাইড্রোজেন, এখানে 2 আলফা হাইড্রোজেন, আর এইখানে হচ্ছে আমার 6 আলফা হাইড্রোজেন। তাহলে মনে হয় যে একটা ইনস্ট্যান্ট দেখে আমাদের এই কম্পাউন্ড বি হচ্ছে মোর স্টেবল, কিন্তু দেখেছিলাম এক্সপেকটেশন যা ছিল 2 হুইজ মোর স্টেবল দেন 1, কিন্তু রিয়েলিটি বলছে 1 শুড বি মোর স্টেবল কম্পেয়ার টু 2। কিন্তু আজকে আমরা তো অলরেডি যখন ব্রেডস রুল পড়ে নিলাম এখন কিন্তু আমাদের বুঝতে অতটা অসুবিধা নেই, কারণ এখন আমরা জানি ব্রেডস রুল অনুযায়ী কিন্তু ব্রিজ হেড পজিশনে কিন্তু ডবল বন্ড ফর্মেশন হয় না। ডবল বন্ড ফর্মেশন হলে হিউজ অ্যাঙ্গেল স্ট্রেন হবে, তো এই বন্ডটা কিন্তু প্লেনে আসতে চাইবে, এখানে প্লেনে আসতে চাইলেই কিন্তু আমার হিউজ অ্যাঙ্গেল স্ট্রেন হবে। তাহলে ডবল বন্ড কিন্তু এরকম ব্রিজ হেড কার্বন সেন্টারে কিন্তু কখনোই হবে না। তাই এই দুটো অ্যালকিনের মধ্যে কিন্তু আমার এই অ্যালকিনটা কিন্তু বেশি স্টেবল রিয়েলিটিতে হয়েছিল, কিন্তু আজকে আমরা দেখলাম যে কেন হলো। তাই শুধু এক্সেপশন বলে ছেড়ে দেওয়া কিন্তু কোনো রকম সলিউশন হতে পারে না। তাই এক্সেপশনটা কেন হলো সেটা কিন্তু আমাদের বার করতে হবে। আজকে আমরা হাইপার কনজুগেশন দিয়ে তো অ্যালকিনের স্টেবিলিটি করছিলাম র্যান্ডম, কিন্তু এই মলিকিউলটার ক্ষেত্রে আটকে গেলাম। আগে আমরা স্টেরিক এফেক্টে যখন দেখেছিলাম তখন কিন্তু সার এফেক্টের জন্য আমরা আটকে গেছিলাম, হাইপার কনজুগেশন দিয়ে হচ্ছিল না। তাই এরকম কিছু কিছু সময় কিন্তু এই রুলগুলো তো জেনারেলাইজ রুল না যে 100% কেসেই ট্রু হবে। তাই যেখানে যেখানে ট্রু হবে না তাই সেখানে অ্যাকচুয়ালি কী আমরা রুল ইম্প্রোভাইজ করতে পারবো সেইগুলো কিন্তু দেখতে হবে। আজকে যখন এরকম সিস্টেম দেখবে তুমি তখন কিন্তু হাইপার কনজুগেশন কিন্তু ফেলিয়ার, তাহলে হাইপার কনজুগেশন কিন্তু ফেল হয়ে গেছে, হাইপার কনজুগেশন দিয়ে কিন্তু বলতে পারছি না। সো তখন কিন্তু ব্রেডস রুল হেল্প করবে। এই ব্রেডস রুল দিয়ে কিন্তু কম্পাউন্ড 1 ইজ মোর স্টেবল, এটা কিন্তু আমরা ইজিলি বলতে পারবো। তাই আমরা কিন্তু ব্রেডস রুল শিখে গেলাম যে ডবল বন্ড ফর্মেশন কিন্তু কখনো ব্রিজ হেড পজিশনে হবে না। তাহলে ফাইনালি যদি আমি স্টেবিলিটি অর্ডার ভাবি, এই যে কম্পাউন্ড 1 বেশি স্টেবল হবে, কম্পাউন্ড 2 কিন্তু কম স্টেবল হবে। তাই আমাদের যদি মন খারাপ হয়েও যায় কিছু করার নেই, কেন আমরা কিন্তু ব্রেডস রুল দিয়েই আমাদের বলতে হবে, হাইপার কনজুগেশন দিয়ে বলা যাবে না। হাইপার কনজুগেশনের লিমিটেশন হচ্ছে এইগুলোই, কিছু কিছু জিনিসে কিন্তু সবারই কিন্তু লিমিটেশন আছে, তাই হাইপার কনজুগেশনেরও হল। তাই আমাদের কিন্তু এক্সট্রা ইনফরমেশন এভাবেই জেনে রাখতে হবে।
তাই কেমিস্ট্রি অফ ইন্টারমিডিয়েটসের পাশাপাশি এরকম ছোট ছোট ইনফরমেশন কিন্তু জেনে রাখা আমাদের দরকার। তাই এরকম ছোট ছোট ইনফরমেশন দেখলে কিন্তু আমরা জিওসির অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেক ইজিলি করতে পারবো। নেক্সট স্লাইডে দেখছি আরও কিছু এক্সাম্পল দিয়েছে। দেখতে পাচ্ছি এইখানে পজিটিভ চার্জ আছে কার্বনের ওপর, তার মানে এরা কিন্তু কার্বোক্যাটায়ন। কিন্তু আমরা কার্বোক্যাটায়ন পার্ট 1-এ যেটা নিয়ে কথা বলেছিলাম সব সিম্পল টাইপ অফ কার্বোক্যাটায়ন, কিন্তু সেখানে কিন্তু এরকম কমপ্লেক্স জিনিস দেখিনি। এরকম কমপ্লেক্স জিনিস দেখলে প্রথমে যেটা হয় আমাদের ভয় শুরু হয়, আর এই ভয় শুরু হলেই কিন্তু আমাদের ভুলভাল শুরু হয়। তাই আমরা একদম বেসিক লেভেল থেকে কথা যেমন বলছিলাম তেমনভাবেই এখানে বোঝাবো। আমরা দেখতে পাচ্ছি এইখানে এই যে পজিটিভ চার্জগুলো হয়েছে কোথায় হয়েছে, এই কোথায় হয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই পজিটিভ চার্জগুলো হয়েছে আবার এই ব্রিজ হেড কার্বন। আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রিজ হেড সেন্টার, এইটা দুটোই ব্রিজ হেড সেন্টার, আর এই ব্রিজ হেড সেন্টারেই কিন্তু এরকম পজিটিভ চার্জ হয়েছে। তাহলে পাশেরটাতেও কিন্তু ব্রিজ হেড পজিশনে হয়েছে। তাহলে এই যে পজিটিভ চার্জ এই ব্রিজ হেড পজিশনে আছে, এইবার ব্রিজ হেড পজিশনে থাকলে তার সমস্যা কি পজিটিভ চার্জের আমরা 1 by 1 ডিসকাস করছি। ফার্স্ট অফ অল আমরা জানি কার্বোক্যাটায়নের হাইব্রিডেশন যদি ভাবি, আমরা যদি সিম্পলেস্ট কার্বোক্যাটায়নটা আবার কনসিডার করে নিই মিথাইল কার্বোক্যাটায়ন, তাহলে মিথাইল কার্বোক্যাটায়ন হচ্ছে সিম্পলেস্ট কার্বোক্যাটায়ন, তার হাইব্রিডেশন হলো sp2 sp2 হলো তার হাইব্রিডেশন। তার মানে আজকে বুঝতে পারছি যে কার্বোক্যাটায়নের হাইব্রিডেশন মেইনলি sp2 হয়, আর sp2 মানে প্ল্যানার হতে হবে। সো এইখানে কি সমস্যাটা হবে একটু দেখি। এইখানে কার্বোক্যাটায়নের জন্য এখানে পজিটিভ চার্জ এসছে, এই পজিটিভ চার্জের জন্য কিন্তু এই সেন্টারটাও কিন্তু sp2 হয়ে গেছে। আজকে এই সেন্টারটা যখনই sp2 হয়ে গেছে তখন তাহলে কি বলতে হবে আমাকে, যে এই সেন্টারটা কিন্তু প্ল্যানারিটি কন্ডিশন অ্যাডপ্ট করতে চাইছে। এই দুটো বন্ড কিন্তু প্লেনেই আছে, কিন্তু এ কিন্তু প্লেনে ছিল না, কিন্তু ওকে এখন প্লেনে আসতে হবে, কারণ আমার হাইব্রিডেশনের ডিমান্ড কিন্তু প্ল্যানারিটি, কারণ sp2 মানে প্ল্যানার কন্ডিশন। তাহলে ও যখনই প্লেনে আসতে চাইবে তখন একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে, এরকম ফোর্স এক্সপিরিয়েন্স করলে কিন্তু আমার অ্যাঙ্গেল স্ট্রেন হবে। তার মানে আমরা এর আগের এক্সাম্পলেও দেখেছিলাম তখন ডবল বন্ড দিয়ে দেখেছিলাম যে ডবল বন্ড মানেও sp2 মানে অ্যাঙ্গেল স্ট্রেন তৈরি হবে, কারণ প্ল্যানারিটি কন্ডিশন জোর করে অ্যাডপ্ট করতে চাইছে। আজকে একই সিচুয়েশন এখানে হবে, এখানেও কিন্তু sp2, বাট ডিউ টু দ্য ফর্মেশন অফ দিস কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নের জন্য sp2 হচ্ছে, এই sp2 জন্য কিন্তু এইখানে কিন্তু হিউজ অ্যাঙ্গেল স্ট্রেন হচ্ছে, আর এই অ্যাঙ্গেল স্ট্রেনের জন্য কিন্তু আমার সিস্টেমটা কিন্তু আনস্টেবল হয়ে যাচ্ছে। তার মানে যেমন ডবল বন্ড ব্রিজ হেডে আনস্টেবল, তেমনই কিন্তু পজিটিভ চার্জ কিন্তু ব্রিজ হেডে আনস্টেবল। তাই এইখানে কিন্তু পজিটিভ চার্জ যখন আমার এরকম ব্রিজ হেড পজিশনে থাকবে সেটা কিন্তু আনস্টেবল হবে, এটাতে খেয়াল থাকে। তাই পজিটিভ চার্জ যখন হবে সেটা হচ্ছে আনস্টেবল ইন নেচার। সো আনস্টেবল ইন নেচার মানে আমার এই কার্বোক্যাটায়নগুলো কিন্তু অতটা বেশি স্টেবল না যতটা ভাবছিলাম। প্রথমে দেখে কি মনে হতে পারে, দেখো এটা 3 ডিগ্রি খুব বেশি স্টেবল হবে, কিন্তু আদৌ গল্পটা তা না, কারণ এটা ব্রিজ হেড পজিশনে আছে। আজকে যদি তোমার কাছে এরকম ব্যাপারটা থাকতো, দেখো এইটা যদি থাকতো, এইখানে পজিটিভ চার্জ, তাহলে এইটাও কিন্তু 3 ডিগ্রি, কিন্তু 3 ডিগ্রি হলে কি হবে, এখানে কিন্তু ব্রিজ হেড পজিশন নেই। আর যেহেতু এরকম ব্রিজ হেড পজিশন নেই তাহলে কিন্তু এইখানে আমাদের কোনো রকম অ্যাঙ্গেল স্ট্রেন তৈরি হয়নি। তো অ্যাঙ্গেল স্ট্রেন তৈরি না হলে কিন্তু আমার sp2টা কিন্তু ইজিলি অ্যাডপ্ট করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। তাই এইটা কিন্তু স্টেবল, কিন্তু আজকে এইটা তো আনস্টেবল, কারণ এইখানে পজিটিভ চার্জটা ব্রিজ হেড কার্বনে হয়েছে। যদি এইখানে দেখি এখানে কিন্তু একই ব্যাপার, এইখানে কিন্তু আমরা জাস্ট ওরিয়েন্টেশনগুলো এদিক ওদিক করছি, ঠিক আছে, জিওমেট্রিগুলো স্টিরিও কেমিস্ট্রিগুলো একটু আলাদা করে দেখাচ্ছি, কিন্তু আমাদের তো মেন অবজারভেশন কোথায় হবে, এরকম ব্রিজ হেড কার্বনের ওপর প্লাস, আর এরকম ব্রিজ হেড কার্বনের ওপর প্লাস মানেই কিন্তু এরা কিন্তু আনস্টেবল ইন নেচার, এরা কিন্তু মোটেও স্টেবল না, ঠিক আছে। এইগুলো যাতে খেয়াল থাকে যে ব্রিজ হেড কার্বনে আমার ডবল বন্ড স্টেবল না, ব্রিজ হেড কার্বনে আমার পজিটিভ চার্জ স্টেবল না। সো আমরা কি দেখলাম, এই পজিটিভ চার্জগুলো থাকার জন্য এই কার্বনটা sp2 হতে হবে, sp2 হলে হিউজ অ্যাঙ্গেল স্ট্রেন সেখানে তৈরি হবে, আর এরকম অ্যাঙ্গেল স্ট্রেনের জন্য এরা আনস্টেবল হবে। তার মানে আমরা বলতে পারি কার্বোক্যাটায়ন ইজ আনস্টেবল অ্যাট ব্রিজ হেড পজিশন অ্যাকর্ডিং টু দ্য ব্রেডস রুল। তার মানে ব্রেডস রুলে যেটা দেখছিলাম যে ব্রিজ হেড পজিশনে ডবল বন্ড হলে সেটা সবসময় আনস্টেবল হচ্ছিল, সেটা আপ টু সার্টেন লিমিট অবধি। যখন রিং সাইজ মোর দ্যান 8 হয়ে যায় তখন কিন্তু আমার এই ব্রেডস রুলটার লিমিটেশন হয়ে যায়, তার মানে ব্রেডস রুলটা কিন্তু একটু রিল্যাক্সেশন হয়, আর সেটাকেই কিন্তু বলি আমরা অ্যান্টি ব্রেডস রুল। তার মানে একটা এক্সাম্পল দেখলে আরও বেশি ক্লিয়ার হবে। এই এক্সাম্পলটা দেখছি, এই এক্সাম্পলটা কিন্তু একটা ব্রিজ রিং সিস্টেম, যেখানে দেখতে পাচ্ছি ডবল বন্ড ইজ প্রেজেন্ট অ্যাট ব্রিজ হেড কার্বন, কিন্তু তারপরেও আমি এখানে স্টেবল লিখেছি, কারণ এখানে রিং সাইজ কিন্তু গ্রেটার দ্যান 8। তার মানে রিং সাইজ যখন বেশি হয়, রিং সাইজ যখন অনেকটা বড় হয় তখন কিন্তু সেখানে ফ্লেক্সিবিলিটি অ্যারাইজ করে, তাহলে মাছ মোর ফ্লেক্সিবল হয়ে যায় মলিকিউল ফ্লেক্সিবল হয়ে গেলে তাহলে মুভ করতে পারে এদিক ওদিক, তার মানে আমার অ্যাঙ্গেল স্ট্রেনটা কিন্তু রিডিউস করতে পারে। তার মানে যতটা
অ্যাঙ্গেল স্ট্রেনও ডেভেলপ করছিল, যে বাইরে থেকে আমার ওপর থেকে আসতে হচ্ছিল প্লেনে, তার জন্য কিন্তু যেই অ্যাঙ্গেল স্ট্রেনটাও ডেভেলপ করছিল সেই অ্যাঙ্গেল স্ট্রেনটা কিন্তু মাচ মোর রিডিউস হয় ডিউ টু দ্য ইনক্রিমেন্ট অফ ফ্লেক্সিবিলিটি উইদিন দ্য মলিকিউল। তাই এরকম ফ্লেক্সিবিলিটি পেতে গেলে রিং সাইজ বাড়তে হবে, আর এইরকম রিং সাইজ বাড়লে কিন্তু এই সিস্টেমটাও কিন্তু স্টেবল হতে পারে যখন আমার ডবল বন্ড কিন্তু আমার এরকম ব্রিজেড পজিশনে থাকবে। তাই এই অ্যান্টি ব্রেডস রুল আমরা তখনই দেখবো যখন রিং সাইজ কিন্তু গ্রেটার দেন 8 থাকবে, এটা যাতে ক্লিয়ার থাকে। সো এই লাস্ট স্লাইড যেটা দিয়ে আমরা শেষ করবো, খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। দেখো দেখতে পাচ্ছি নন বোরনের ডেরিভেটিভ দিয়েছে, যেখানে ক্লোরিন সাবস্টিটিউশন আছে। এইবার আমাদের ফার্স্ট কাজ হবে, আমার এখানে স্ট্রং বেস যেহেতু দেখছি এখানে এলিমিনেশন হবে, তাই এলিমিনেশন হলে কিন্তু বিটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন হয়। তাহলে ফার্স্ট কাজ হবে বিটা কার্বন খুঁজে বার করা, সেখান থেকে বিটা হাইড্রোজেন খুঁজে বার করবো। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা বিটা কার্বন খুঁজে বার করি। এই ফাংশনাল গ্রুপ, এই ফাংশনাল গ্রুপের পাশের কার্বন হলো আলফা, তার পাশের কার্বন হলো বিটা। তাহলে এইটা হলো একটা বিটা কার্বন, এইটা একটা বিটা কার্বন, আর এই বিটা কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো অ্যাটাচ থাকবে সেটাকে বলবো আমাদের বিটা হাইড্রোজেন। তার মানে এই দুটো হাইড্রোজেন হলো বিটা হাইড্রোজেন। ক্লিয়ার? তাহলে এই দুটো আমাদের ডান করে নেওয়া। তাহলে এইবার স্ট্রং বেস, স্ট্রং বেস কেমন হতে পারে? মনে করি আজকে KNH2 আছে, মানে আমার NH2 মাইনাসের সোর্স। তাহলে NH2 মাইনাসের সোর্স আছে আমার সিস্টেমে। তাহলে এই যে বেস, ও কি করবে? এই হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট করবে। এই হাইড্রোজেনটা যখন অ্যাবস্ট্রাক্ট করলো, এ আমার এখানে গেল, এইটা কিন্তু বেরিয়ে গেল। তার মানে এইটা একটা পসিবল পাথওয়ে হতে পারে। তাহলে এই পাথওয়ে যদি যায় মলিকিউল, তাহলে এইখানে কিন্তু আমার ডবল বন্ডটা এই কার্বন দুটোর মধ্যে কিন্তু ফর্ম হচ্ছে। কিন্তু আরেকটা পসিবল পাথওয়েও আছে, যদি আমার এই হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট করতো, যদি আজকে আমার এই হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট করতো, তাহলে এইখানে আমার ডবল বন্ডটা হতো। তাহলে এইখানে ডবল বন্ড হলে কিন্তু আমার সিএলটা বেরিয়ে যেত এইভাবে। তাহলে আমার ডবল বন্ডটা এইখানে হওয়ার কিন্তু পসিবিলিটি যেটা ছিল সেটা কিন্তু সেকেন্ড। তাহলে যদি এইখানে ডবল বন্ড হয়, তাহলে কিন্তু প্রোডাক্টটা এখানে হচ্ছে এরকম। তার মানে আমরা বুঝতে পারছি এখানে কিন্তু দুটো প্রোডাক্ট পাচ্ছি, দুটো পসিবল প্রোডাক্ট পাচ্ছি। এরকম যখনই দুটো পসিবল প্রোডাক্ট পাবো একটা রিয়াকশন থেকে, তার মানে সেই টাইপের রিয়াকশনকে বলবো স্টিরিও সিলেক্টিভ রিয়াকশন। তার মানে আমার একজন মেজর হবে, একজন মাইনার হবে। ঠিক আছে? যখন এরকম মেজর মাইনারের ব্যাপার পাবো, তো আমরা সেই টাইপের রিয়াকশনকে বলবো স্টিরিও সিলেক্টিভ। আর যদি তুমি 100% একটা প্রোডাক্টই পাও, তখন সেটাকে বলবে স্টিরিও স্পেসিফিক। এই নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, নামগুলোর সাথে যাতে আমরা আস্তে 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 বন্ধুত্ব করে ফেলি। তার মানে এরকম স্টিরিও সিলেক্টিভ কখন হবে? যখন এরকম মেজর মাইনার আসবে। আজকে আমরা দুটো পসিবল পাথওয়ে দেখছি। একটা পসিবল পাথওয়ে এই হাইড্রোজেনটা নিয়ে আমার এখানে ডবল বন্ড করতে পারে, আরেকটা পসিবল পাথওয়ে কিন্তু এই হাইড্রোজেনটা নিয়ে কিন্তু এখানে ডবল বন্ড করতে পারে। এইবার কোনটা মেজর মাইনার? আমরা এইখানে দেখছি এখানে কিন্তু ব্রিজ হেড পজিশন কন্টেন্ট করে কিন্তু ডবল বন্ডটা হয়েছে। তার মানে অ্যাকর্ডিং টু দ্য ব্রেডস রুল আমরা জানি এটা আনস্টেবল, তার মানে এইটা কিন্তু মেজর হতে পারে না, এটা কিন্তু মাইনার প্রোডাক্ট হবে। আর এইখানে ডবল বন্ডটা যেটা হয়েছে, এইখানে কিন্তু ডবল বন্ডটা কিন্তু কোনো রকম ব্রিজ হেড কার্বনে হয়নি। আমি সবসময় বলছি যখন এরকম ব্রিজ রিং সিস্টেম দেবে তখন কিন্তু হাইপার কনজুগেশনে হেল্প নেব না, তখন কিন্তু আমরা যেটা হেল্প নেব সেটা বেসিক্যালি নেব আমাদের ব্রেডস রুল। তাই আমরা ব্রেডস রুল নিয়ে কিন্তু আমাদের এই টাইপের প্রবলেম কিন্তু খুব ইজিলি আমরা সলভ করতে পারবো। তাই এইখানে দেখতে পাচ্ছি এই আইসোটোমারটা কিন্তু স্টেবল। তাই এই দুটো অ্যালকিনের মধ্যে কিন্তু আমার সেকেন্ড অ্যালকিনটা মোস্ট স্টেবল। এইটা কিন্তু আমরা একটা রিয়াকশনের ফর্মে শিখলাম, এই রিয়াকশনের ফর্মে ব্রেডস রুলের অ্যাপ্লিকেশন শিখলাম। ইন ব্রিফ আমরা এটাই শিখলাম যে ব্রেডস রুলে কিন্তু ডবল বন্ড ফর্মেশন অ্যাট ব্রিজ হেড কার্বন হয় না, কার্বোক্যাটায়ন ফর্মেশন অ্যাট ব্রিজ হেড কার্বন হয় না, ডিউ টু দ্য ফর্মেশন অফ হিউজ অ্যাঙ্গেল স্ট্রেন। এই অ্যাঙ্গেল স্ট্রেনের জন্য কিন্তু তারা কিন্তু হাইলি আনস্টেবল থাকে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। একটু বেশি বেশি করে শেয়ার করি বন্ধুদের সাথে। সো যত বেশি বেশি করে শেয়ার করবো আমরা কিন্তু সবাই একসাথে পড়তে পারবো, আমরা এই একসাথে এই জার্নিটা কিন্তু এগিয়ে নিয়ে যাবো। টিল দেন সবাই ভালো থেকে, এরকম আমি আরও ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।